বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তি নবায়নে ইতিবাচক হিসাব নিকাশ কষলেও তিস্তা নিয়ে অবস্থান ততটা স্পষ্টভাবে প্রকাশ করছে না ভারত। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব জানান, দুই ইস্যুতেই আলোচনা করে সামনে এগোতে চান তারা। সে দেশের বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন রসায়নের মধ্যে গতি পেতে পারে এই আলোচনা। নয়াদিল্লি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এ চুক্তির আওতায় পানি পাওয়া যাবে ৩১ মে পর্যন্ত। ঝুলে আছে তিস্তা সহ মোট ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধানও। এর প্রেক্ষিতে সম্প্রতি নয়াদিল্লি সফররত বাংলাদেশের সাংবাদিকরা ভারতের বিদেশ মন্ত্রণালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে কয়েক দফায় প্রশ্ন করেন ভারতের পররাষ্ট্র সচিবকে। সীমান্ত যখন একসাথে, তখন নদীগুলোর পানি বন্টন নিয়েও সমাধানে পৌঁছাতে চায় ভারতও। তারা বলছেন, সামনের দিনগুলোতে কিভাবে এই পানি বন্টন হবে এবং কিভাবে দুদেশ একসাথে পথ চলবে সে বিষয়টি নির্ধারণের কাজ চলছে। তবে গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক উত্তর দিলেও তিস্তার প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। গঙ্গা পানি চুক্তি গত ৩ দশক ধরে খুবই সফল। ডিসেম্বরে এটা শেষ হচ্ছে, তাও সত্য। যৌথ নদী কমিশন আছে, তারা কাজ চালাচ্ছে। আমরা এ বিষয়ে আলোচনা করে সামনে কি করা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেব। তিস্তা নিয়ে আমরা বিকল্প দিয়েছি, নতুন সরকারের সাথে এই নিয়ে কি করা যায় দেখা যাক। এ নিয়ে নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে কথা হয় বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও নেটস্ট্যাটের আহ্বায়কের সাথে। The treaty is a very well done treaty. It's a very well drafted treaty. One part of it is the share. How much Bangladesh will get, how much India will get. But to decide the share, you need to have an agreement on the baseline figure. Now, 30 years have gone down, so I presume, logically speaking, it is possible that someone could argue that if we are revising the treaty, then let us change the 40-year time period to the more contemporary 40-year period. এদিকে তিস্তা নিয়ে ভারতের চুক্তি ঝুলে যাওয়ায় কিছুটা চীনমুখী উদ্যোগও নিতে থাকে বাংলাদেশ। সবশেষ বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ ধরনের পদক্ষেপকে অবশ্য ইতিবাচক চোখে দেখছেন না ভারতের এই সাবেক হাই কমিশনার। Want to make the barrage, you want to develop the barrage in the Tista using Chinese assistance, knowing full well the sensitivities that exist on this matter. It's your sovereign decision. There's no way India can stop you from doing it, except to say that, look, this is something which concerns us to some extent. তবে নেটস্ট্যাটের উপদেষ্টার মতে, পশ্চিমবঙ্গে নতুনভাবে বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর পাল্টাতে পারে অনেক কিছুই। আপনাদের এখানে রেজিমটাও ২.৫ মাস পুরনো, আর এখানেতে পশ্চিমবঙ্গে এখন আমার ধারণা হবে যে সেন্টারে যে আমাদের গভর্নমেন্ট রয়েছে তাদের পলিটিক্যাল উইল আছে, তিস্তা সহ সবকিছু একটা সলিউশন বেরোবে। অবশ্য দুদিন আগে পাশ করা পদ্মা ব্যারেজ প্রকল্প সামনের দিনগুলোতে এসব পানি বন্টন চুক্তির ক্ষেত্রে কি ধরনের প্রভাব রাখবে সেটির দিকেও নজর রাখছেন বিশ্লেষকরা। নাদিয়া শারমিন, ৭১, নয়াদিল্লি, ভারত। পদ্মা ব্যারাজের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তিস্তার স্বার্থ বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রংপুরে এক সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরের নদীগুলো এই অঞ্চলের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিস্তা পাড়ের মানুষের ন্যায্য হিস্সা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরো বলেন, ৭০% ভোটার হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার সেই রায়কে অপমান করেছে। জনগণের সেই রায় বাস্তবায়নের দাবিতেও বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকবে। ধর্মীয় পরিচয়ের কারণে কারো ওপর হামলা বা নির্যাতনের কোনো বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে হবে। নদীর শহর চাঁদপুর, ইলিশের বাড়ি খ্যাত এই শহরের জীবন জড়িয়ে পানি, কৃষি আর মানুষের টিকে থাকার গল্প। সেই শহরেই এবার উন্নয়ন আর নির্বাচনী প্রতিশ্রুতির দুটি বড় কর্মসূচি নিয়ে কাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে ঘিরে নতুন স্বপ্ন বুনছেন পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া পাড়ের মানুষেরা। রিফাত আহমেদের ছবিতে চাঁদপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। চাঁদপুরের অনেক পরিবারের কাছে নদী মানেই অনিশ্চয়তা, ভাঙন আর নতুন করে বেঁচে থাকার সংগ্রাম।
বছরের পর বছর নদীগর্ভে হারিয়েছে ঘর, জমি, স্বপ্ন। এমনই এক ভাঙনের গল্প নিয়ে এখনো টিকে আছেন 50 দেলোয়ার গাজী। একসময় নদীর ওপারে ছিল নিজের বাড়ি, আবাদি জমি আর ছোট ব্যবসা, কিন্তু প্রতি বর্ষাতেই একটু একটু করে গিলে খেয়েছে নদী। এখন অন্যের জমিতে কোনো মতে টিকে আছে 5 সদস্যের পরিবার নিয়ে। ভাঙতে ভাঙতে নদী ভাঙতে ভাঙতে এটারে অবস্থা নাই, অবস্থা যদি আল্লাহ রায়। শুধু নদী ভাঙনই নয়, অপার সম্ভাবনার শহর চাঁদপুর বছরের পর বছর লড়েছে জলাবদ্ধতা, ভরাট খাল আর অর্থনৈতিক চাপের সঙ্গে। এলাকার পানি প্রবাহ আর কৃষির প্রধান ভরসা ছিল যেসব খাল, সময়ের সঙ্গে সঙ্গে তার অধিকাংশই হারিয়েছে নাব্যতা। বর্ষায় জলাবদ্ধতা, শুকনো মৌসুমে পানির সংকটকে এবার বিদায় দিতে চান স্থানীয়রা। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন এদিক দিয়ে নৌকা গেছে আসা যাওয়া কাছে ধর না, তবু তো 15-20 বছরের নাম হয়ে গেছে দিন অফ। আমার হচ্ছে সমস্যা বেশি, গাঙ্গের থেকে পানি আমরা পাই না, গাঙ্গের পাই না, এই পানি আসা যাওয়া করতো গাঙ্গের থেকে, আমাদের এরিয়াতে আমার বন্ধ। এটা লেগে আমরা বহুত ইয়ে হইব করবো, আমার ফসল লেগে ভালো হইব। খাল খনন করলে ইনশাল্লাহ আমাদের লাভ হবে। এমন বাস্তবতাকে সামনে রেখে শনিবার চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে সফরে খাল পুনঃখনন আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি নদী ভাঙন রোধেও কার্যকর উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। যখন এই বর্ষা আসে প্রচুর ভাঙে, তো আমরা ওনার কাছে দাবি করব যে এই যে আপনার মতলব থেকে আরম্ভ করে আমাদের যে পেরিফেরি সেখান থেকে আরম্ভ করে একেবারে আমার হাইমচর পর্যন্ত টোটাল এইটাকে একটা পার্মানেন্ট বাঁধ স্থাপন করা, তাহলে বিক্ষিপ্তভাবে খরচ হবে না, টেকসই একটি উন্নয়ন হবে। স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী আর খাল ঘিরেই চাঁদপুরের জীবন ও অর্থনীতি, তাই প্রধানমন্ত্রীর এই সফরকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবেই দেখছেন না স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সরকারের নেয়া ফ্যামিলি কার্ড কিংবা খাল পুনঃখননের মতো উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বদলে যেতে পারে গোটা চাঁদপুরের জনজীবনের চিত্র। শফিকুল হক, 71, চাঁদপুর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল প্রার্থী। নীল প্যানেল থেকে সভাপতি পদে AM মাহবুব উদ্দিন খোকন 2984 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন 788 ভোট। নীল প্যানেল থেকে সম্পাদক পদে 2582 ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আলী। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের AKM রেজাউল করিম খন্দকার 786 ভোট পেয়েছেন তিনি। গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুদিনে 4048 জন আইনজীবী ভোট দিয়েছেন। গণনা শেষে বৃহস্পতিবার রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুরের রায়ের বাজার ও বসিলায় নতুন 2টি থানা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ। শুক্রবার মোহাম্মদপুরে উন্মুক্ত টাউন হল সভায় তিনি কথা বলেন। এ সময় সরাসরি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা অভিযোগ শোনেন প্রতিমন্ত্রী। সভায় ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ববি হাজ্জাজ। উন্মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাস সংকট, রাস্তা ও ফুটপাত দখল সহ নানা নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসনকে আরও জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে আমরা কাজ করছি আমাদের অত্র এলাকায় ঢাকা 13-তে 2টা নতুন থানা ব্যবস্থা করার, রায়ের বাজারে নতুন থানা আর বসিলাতে নতুন থানা। এটা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা নিয়ে আমাদের এলাকার জন্য আমি দায়িত্ব নিয়ে আইজি সাহেবের অফিস থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফাইন্যান্স মন্ত্রণালয় যেটা পাস করে ইনাদের সকলের সাথে কাজ করছি। আমাদের প্রত্যেকটা থানাকে স্পেশালি তারা টহল বা অন্য কাজে কিভাবে আমরা এলাকাবাসী হিসেবে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, এটার একটা আহ্বান নিয়ে আমি আপনাদের সকলের কাছে আসবো ইনশাআল্লাহ ঈদুল আজহার পরে। সংহতির জন্যই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় আইন করা দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী
জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর বেইলি রোডে CHT ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভায় তিনি কথা বলেন। বাংলাদেশের জাতিগত বৈচিত্র্যকে যারা বিভাজনের দিকে নিতে চায় তারা দেশ বিরোধী মতকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এই বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা হচ্ছে দেশদ্রোহী। এ ব্যাপারে কোনো ধরনের কোনো অস্পষ্টতা রাখা যাবে না। যারা বৈচিত্র্যকে ধারণ করতে জানে না, যারা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায়, আমরা ধরে নেব তারা দেশ বিরোধী। আর যারা এই বৈচিত্র্যের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সম্মান দিতে চায় না, সসম্মানে রাখতে চায় না, আমরা তাদেরকেও মনে করব তারা দেশ বিরোধী। চামড়া শিল্পকে সত্যিকার অর্থে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য ও পাট বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেট জিমনেশিয়ামে আয়োজিত বিজ্ঞান মেলা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য ও পাট বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, তবে এটি রাতারাতি সম্ভব নয়। মাত্র 2.5 মাসে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব না হলেও ইতোমধ্যে খাতটির দুর্বল দিকগুলো চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে চামড়া খাতে $1 বিলিয়ন রপ্তানি আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার ধাপে ধাপে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এসব উদ্যোগের ফল ধীরে ধীরে দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন কোরবানিকে সামনে রেখে চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয় এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একটু আপনারা আমাদেরকে সময় দিন। চামড়া শিল্পের দুর্বলতাটা আমরা চিহ্নিত করেছি। চামড়া খাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমি একাধিকবার বসেছি এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশে চামড়া শিল্প $1 বিলিয়ন রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। ঘুষের টাকা বুঝে নিতে প্রয়োজনে ফ্ল্যাট বিক্রি কিংবা বন্ধকের পরামর্শ বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ডেসকোর এক কর্মকর্তার। অতিরিক্ত জরিমানার ভয়ে গ্রাহক তা করে 5 লাখ টাকা তুলে দেন কোম্পানিটির কাফরুল বিভাগের সহকারী প্রকৌশলী মফিদুল ইসলামকে। অথচ তার হাতে 3.25 লাখ টাকার জরিমানার স্লিপ দেওয়া হয়। অবৈধ সংযোগ নিয়ে এই বাণিজ্যে মেতেছেন ডেসকোর কিছু অসাধু কর্মকর্তা। সুমন তানভীরের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। আপনি কি রেকর্ড করতেছেন? আপনি একটু আমার সাথে চলুন। আমাকে কাজ শেখানোর দরকার নেই। আপনি ব্যবস্থা নিন। অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে জরিমানার একটি কাগজ দেখাতেই এমন ক্ষেপে যান ডেসকোর কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ বাইজিদ। তার এই মেজাজ হারানোর কারণ বোঝা দায়। আমাকে কাজ শেখানোর দরকার নেই। আপনি তো তদন্ত করতে পারেন। 5 লক্ষ টাকা নিচ্ছে, আরো বেশি নিতে পারে। যে কারণে তার কাছে যাওয়া, এবার সেই গল্পটা দেখে আসা যাক। মিরপুর 11 নম্বরের প্যারিস রোড সংলগ্ন এই বাসাটিতে অবৈধ সংযোগের লাইন থাকায় বাড়িটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে লাইন কাটার পরই 10 লাখ টাকা জরিমানার ভয় দেখাতে শুরু করে আলী হোসেন নামে ডেসকোর এক সুপারভাইজার। তার পরের গল্পটা বাড়ির বাসিন্দাদের কাছেই শোনা যাক। আপনাদের তো বিল কমাইতে পারতেছি না, এখন আপনারা যদি চান তাহলে অন্য কোনো রাস্তা আছে আর কি, মানে অন্য কোনো সাইড দিয়ে আর কি আপনারা একটা সমাধান করুন। এটা মফিদুল স্যার বলছে। আমরা একটা অ্যামাউন্ট মানে ব্যাংকে জমা দিব, আর বাকিটা আমরা কি করি না করি এটা আপনার দেখার বিষয় না। তারপরে আমরা আর কি ওনার টাকাটা আর কি ওনার অফিসেই ওনার হাতেই দিয়ে আসছি। ওনাদের 10 লক্ষ টাকা, মানে এখানে 10 লক্ষ 9,60,000 না, যাই হোক 10 লক্ষ টাকায় দাবি, পরে 5 লাখ শেষ হয়েছে, 5,20,000 শেষ হয়েছে। বারবার যে আমি বলতেছি যে আমাদের হাতে এখন টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, বাবা মা নাই, তো আমরা এটা কিভাবে বেয়ার করব? উনি বলছে যে হয়তো একটা ফ্ল্যাট বিক্রি করে দেন। আমরা বুঝাইতে পারি না, আমাদের অনেক হুমকি দামকি উচ্চবাচ্য, বিশেষ করে মফিদুল। আর ওই লোকটার নাম যেন কি,
হ্যাঁ 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 আলী হোসেনকে মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করছে। মানে তাদের তো একটা ইন্টেনশন ছিল, এবং এলাকায় এদের কাজ এরকম কাজ আরো 2-1টা হয়েছে। পরে এ নিয়ে সহকারী প্রকৌশলী মফিদুল ইসলামের সঙ্গে 5 লাখ টাকায় রফা দফা হয়। ফ্ল্যাট বন্ধক রেখে তাকে সেই টাকা দেন ওই গ্রাহক। পরের দিন জরিমানার এই কাগজটি ধরিয়ে দেওয়া হয় বাড়ির মালিককে, যেখানে স্পষ্ট 5 লাখ টাকা নয়, 2,84,000 টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন তিনি। বাকি টাকা গেল কোথায় জানতে কাফরুলের ডেস্কো কার্যালয়ে মফিদুলের কক্ষে টিম 71। তার দাবি অতিরিক্ত কোনো টাকা নেননি তিনি, তবে ব্যাংকে জরিমানার টাকা দিয়েছে কে, এমন প্রশ্নে অসংলগ্ন কথা বলতে থাকেন এই কর্মকর্তা। 5 লক্ষ টাকা আপনার হাতে দিয়েছে, এবং এই যে বুদ্ধিটা যে বাড়ি আপনি বন্ধক দিতে পারেন, ফ্ল্যাট বিক্রি করতে পারেন, শেষে আপনার বুদ্ধি, আপনি বুদ্ধি দিয়েছেন। না আমি না, স্যারের সাথে আলাপ হয়েছে, স্যারের সাথে আলাপ, শুধু আমি একার ডিসিশন না তো। আপনি যে টাকা জমা দিয়েছে সেই বলতে পারবে এটা। আপনার কাছে টাকা দিয়েছে? না, অবশ্যই না। হ্যাঁ প্লিজ ভাই, মানে আপনি ওখানে কথা বলেন, স্যারের সাথে কথা হয়েছে, স্যার দেখায় কথা বলতে হবে। তবে এই ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী সুপারভাইজার আলী হোসেন অকপটেই জানিয়ে দেন মফিদুল ইসলামের মাধ্যমেই টাকা জমা হয়েছে ব্যাংকে, আর সেই স্লিপ আলীকে দিয়েই গ্রাহকের কাছে পাঠান মফিদুল। তবে মধ্যস্থতাকারী হিসেবে যে 20,000 টাকা নেওয়ার কথা আসছে সেটি নেননি বলে দাবি করেন আলী হোসেন। আপনার মাধ্যমে ওনার কাছে এসে দিয়েছে? আমার মাধ্যমে বলতে কি, পরামর্শ দিচ্ছি যে উনি যেহেতু ডিল করেন বিষয়টা, আপনারা সম্পূর্ণ তার সাথে কথা বলুন। উনি সরাসরি কথা বলছে যে এখানকার যে ছেলেটা ওই বিপুল না কি বলে, বিপুল, হ্যাঁ, উনি নিজেই আইসা, উনি ওনার বোন, কোনটা ডিল কথা বলছে। বলবেন 20,000 টাকা পরামর্শ কি? না, ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই 2 টাকা আপনি দিয়ে এসেছেন? হ্যাঁ, ওনার কাছে আমি দিয়ে এসেছি। টাকা আপনি জমা দিয়ে দিচ্ছেন? না, টাকা আমি জমা দিই। এই কাগজ আপনি পাইলেন? আমি অফিস থেকে দিচ্ছি। শোনা, মফিদুল সাহেব আপনাকে স্যার এটা দেওয়ার জন্য বলছে। মফিদুল সাহেব আপনাকে দিচ্ছে যে এটা কাগজটা দিয়ে আসেন, উনি আসলে পরে কাগজটা দিয়ে দিয়ে। তার মানে মফিদুল সাহেব অন্য কাউকে দিয়ে টাকাটা জমা দেওয়া হয়েছিল হয়তো। বিষয়টি নিয়ে কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ বাইজিদের সঙ্গে কথা বলতে গিয়ে উল্টো ক্ষোভের মুখে পড়তে হয়। বিভিন্ন বস্তিতে তার কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে যে অবৈধ সংযোগ চলছে সে বিষয়েও কোনো কথা শুনতে রাজি নন তিনি। আরো বেশি নিতে পারে, বাট ইউ হ্যাভ টু, ইট শুড বি অফিশিয়াল। আমরা যে ফাইন্ডিংস পেয়েছি, আপনার লোক টাকা নিয়েছে, ঠিক আছে, আপনি আপনার ফাইন্ডিংস নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। তবে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হ্যালো, আসসালামু আলাইকুম। সুমন তানভীর, 71, ঢাকা। প্রবাসীদের লাগেজ কাটা কিংবা হয়রানি প্রতিদিনের চিত্র ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। তবে সেই চিত্র কিছুটা বদলেছে। যাত্রীরা জানান সেবার মান আগের চেয়ে ভালো। আর প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন যাত্রী সেবাকে প্রধান গুরুত্ব হিসেবে দেখছেন তারা। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। একবার আসছিলাম, এর আগে আমার লাগেজ কাটা ছিল আসার সময়। কক্সবাজারের তৌহিদুল ইসলামের কয়েক বছর আগের অভিজ্ঞতা এরকমই। 2024-এর 5 আগস্টের আগে বিমানবন্দরের স্বাভাবিক চিত্রই ছিল এমন। প্রবাসীদের লাগেজ কাটা আর হয়রানি ছিল প্রতিদিনের কাজ। গণ অভ্যুত্থানের পর তৌহিদ ছুটিতে দেশে এসেছেন, আবার কাজে ফিরেও যাচ্ছেন। এখন কেমন অভিজ্ঞতা শুনবো তার কাছে। এখন মোটামুটি ভালো। আমি এখন আসছি 1 মাস আগে আসছি, আবার 1 মাস পর রিটার্ন হচ্ছে, এখন ভালো। হঠাৎ বদলে যাওয়ার মতো বিমানবন্দরের ভেতরে হেল্প ডেস্ক যেন সচল হয়ে উঠেছে। যাত্রীদের ট্রলির জন্য অপেক্ষা করতে হচ্ছে না, বোর্ডিং পাস পেতেও কালক্ষেপণ করা লাগছে না। সবচেয়ে বড় বিষয়, দেশে ফিরে তাদের লাগেজটা অক্ষত পাচ্ছেন। পরে টেলিফোন আর ফ্রি ইন্টারনেট সেবাও পাচ্ছেন যাত্রীরা। এর আগের ছুটিতে আসছে, একটু দেরি হয়েছে মালটা, তারপরেও মাল কোনো সমস্যা নেই, কাটা ছিঁড়া হয় নাই। এর আগে যে কিছু লোক ছিল কোনো কাজকাম করে নাই, তারা এসে ওর দেখলাম ভালোই কাজকাম করে। 4 বছর পরে আসছি 2 মাসের জন্য, 2 মাস পরে চলে যেতেছি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস আগে থেকে। বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে অতীতে হয়রানির অভিযোগের মাত্রাও কমেছে। মনে করেন লাগেজ পাওয়াটা একটু তাড়াতাড়ি লাগেজটা পাইছি, আর একটু 25 মিনিট ডিলে হয়েছে। রিসেন্টলি করছে, বেশ ভালোই ছিল, আগের থেকে ডেভেলপ মনে হয় আর কি। তবে ফ্লাইট বিলম্বের বিড়ম্বনা আছে আগের মতোই। 2024 সালের 5 আগস্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র কিছুটা বদলেছিল। সে ধারা এখনও আছে, তবে যাত্রীরা এর থেকে বেশি যাত্রী সেবা দাবি করছেন।
প্রতিমন্ত্রী জানান, যাত্রী সেবার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। একটু সময় নিয়ে বিমানবন্দরের চিত্র বদলাতে চান তারা। যে আগে ব্যাগেজ আসতে অনেক সময় লাগতো, 1 মাস থেকে কিন্তু একটু তড়িৎ গতিতে আসছে। সেগুলি আমাদের লিডারশিপে আমরা চেষ্টা করছি একটা ঠিক করার জন্য। জনগণ যারা রিমিটেন্স যোদ্ধা, স্পেশালি প্রবাসী যারা টাকা পাঠায়, শ্রমিকরা, তারা যাতে কোনোভাবে ভুক্তভোগী না হয়। বিমানবন্দরকে যাত্রী বান্ধব করবে বিএনপি সরকার, নাকি বস্তা পচা প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে, তাই দেখার অপেক্ষায়। মোহন ইসলাম, ৭১, ঢাকা।